আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। মানুষের জীবনে কখনো কখনো এমন বাস্তবতার মুখোমুখি মানুষকে হতে হয়, যেই মানুষটি প্রচুর কথা বলে, তার ভাষাজ্ঞান অত্যন্ত সমৃদ্ধ, শব্দমালা এর সঙ্গে তার পরিচিতি অত্যন্ত বিশাল। কিন্তু সেই মানুষগুলি ভাষা হারিয়ে ফেলে, বাক্যগুলি তাদের স্তম্ভিত হয়ে যায়, শব্দগুলো বিদ্রোহ করে যে না, তুমি আমাকে নিয়ে হৃদয়ে ছিঁড়ে যাওয়ার মতো কোনো কোনো দুঃসংবাদ এটি বলতে পারবে না, এটু লিখতে পারবে না, এটি নিয়ে আলোচনা করতে পারবে না। 18 কোটি মানুষের এই দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর সামনে সম্ভবত আজকে সে ধরনের একটি রূঢ় বাস্তবতা তাদের সামনে এসে উপস্থিত হয়েছে। মানুষ নির্বাক হয়েছে, মানুষ স্তম্ভিত হয়েছে, মানুষ শব্দ খুঁজে পাচ্ছে না কি ভাষায় তারা এই শোককে প্রকাশ করবে। মানুষ হতবিহ্বল হয়ে গেছে। এরকম একটি মানসিকতা নিয়ে সামান্য কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের মাতৃসম নেত্রী, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের ভালোবাসা এবং শ্রদ্ধার নেত্রী, যিনি মায়ের উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন এই জাতি জনগোষ্ঠীর কাছে, তিনি আজ আমাদেরকে ছেড়ে তার পার্মানেন্ট ঠিকানায় চলে গেলেন। তিনি আপসীন নেত্রী, এই অভিধায় অভিহিত ছিলেন তার জাগতিক জীবনে। আজকে তিনি পরম করুণাময় আল্লাহ, যিনি সর্বশক্তিমান, তার সঙ্গে অবধারিত যে আপোষ সেটি করতে তিনি বাধ্য হলেন। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজকে তার কাছে চলে গেলেন। এটিই নিয়তি। কিন্তু এই নিয়তি আমরা আমাদেরকে কিভাবে বুঝ দিয়ে মানব, এটি হচ্ছে আমাদের সামনে প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্ন যখন আমরা করি, দূর থেকে যারা খালেদা জিয়ার স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, জাতি জনগোষ্ঠী তার সেবা পেয়েছে, তার কল্যাণমুখী রাজনীতির ভালো ফলাফল তারা লাভ করেছে, তাদের এক ধরনের ভালোবাসা, এক ধরনের স্নেহ, এক ধরনের মায়া, এক ধরনের গভীর শ্রদ্ধা খালেদা জিয়ার প্রতি। আমরা যদি তারেক রহমানের দিক থেকে এটি বিবেচনা করি তাহলে কেমন লাগতে পারে? বেগম খালেদা জিয়ার 2 সন্তানের মধ্যে এখন একমাত্র জীবিত তারেক রহমান। তিনি আবার তার বড় সন্তান। তার সামনে থেকেই তার ছোট ভাই আরাফাত রহমান কোকো পৃথিবীর মায়া ছেড়ে আজ থেকে আরো প্রায় 11 বছর আগে তিনি চলে গেছেন। কোকোর মৃত মুখখানা তারেক রহমান দেখতে পারেননি। আমরা দেখেছি এই তো সেদিন বনানী কবরস্থানে যখন তিনি কোকোর কবর জিয়ারাত করেন, তখন তিনি প্রথমেই কোকোর কবরের মাটি স্পর্শ করলেন। হয়তো প্রিয় স্নেহের কোলে পিঠে বড় হওয়া ছোট ভাইটিকে স্পর্শ করার একটা আবেগ তাকে কাজ করেছে। তিনি আজ তার মা হারালেন। মাত্র 15 বছর বয়সে তারেক রহমান তার পিতাকে হারিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি এবং তারেক রহমান আমরা একই ক্লাসে একই সময় লেখাপড়া করেছি, একই সময় আমরা এসএসসি পাশ করেছি। ফলে তারেক রহমানের বয়স ওই সময় 15 ছিল, এটি আমি নিশ্চিত। সেই 15 বছর বয়সের একজন কিশোর জীবনকে বুঝতে পারার সক্ষমতা তার কতটুকু, এটি নিশ্চয়ই আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি। 15 বছর বয়সে আমি কখনো কখনো আমার পিতার সঙ্গে একই বিছানায় তার কোলের কাছে শুয়েছি। সেই বয়সে তারেক রহমান পিতা হারিয়েছেন। যে বয়সে তার মাতৃস্নেহে লালিত পালিত হওয়ার কথা, সেই বয়স তার মা জনগণের জন্য উৎসর্গ করেছেন। জনগণের জন্য তিনি রাজপথে নেমেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তারেক রহমান সাহেবের অনুভূতি, এটি বুঝতে গেলে আসলে ওই পরিস্থিতিতে হয়তো পড়তে হবে। তিনি আবার একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা। আজ ভোর 6টা থেকে মূলত তিনিই বিএনপির চেয়ারপারসন। এতদিন তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন এই কারণে যে বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন। এইরকম একটি বড় দলের এত শীর্ষ পদের দায়িত্ব তাঁর, অথচ তিনি একজন মায়ের সন্তান। তার আবেগ অনুভূতি তাকে চেপে রেখে দেশ, দল এবং জনগণের কথা বিবেচনা করেই তাকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয়। এ যে কত কঠিন পরীক্ষা, এ যে কত কষ্টের, এ যে কি আর্তনাদ বুকে চাপা দিয়ে তাকে তার ওই বড়ত্বের জায়গায় অ্যাক্ট করতে হয়, এটি বোঝার জন্য
আমাদের কোনো সামর্থ্য আছে কিনা আমি জানি না। তারেক রহমান সাহেব তার মায়ের মৃত্যুর পরে এক ধরনের পেশাদারিত্বই বলতে হয়, তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমি প্রথমেই আপনাদেরকে সেই স্ট্যাটাসটি পড়ে শোনাই, তাহলে হয়তো আমরা তার আবেগকে মিলিয়ে আমাদের নিজেদের আবেগ কেমন সেটি হয়তো অনুমান করতে পারবো, অনুধাবন করতে পারবো। তারেক রহমান: আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। এমন একজন আলোকবর্তিকা, যাঁর অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়ে শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা ও ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা, বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। এটি তারেক রহমান লিখেছেন। কতটা মনকে শক্ত করে, বুকে পাথর বেঁধে এই কথাগুলো বলতে হয় বা লিখতে হয়, এটি আমরা অনুমান করতে পারি। বেগম খালেদা জিয়াকে নিয়ে আমার মতো মূর্খ মানুষও যদি কথা বলতে চায়, একদিন, অনেক ঘন্টা, অনেক সময় কথা বলতে পারে। আজকে স্বাভাবিকভাবে আমরা সবাই অত্যন্ত আবেগ প্রবণ হয়ে পড়েছি। আমাদের স্মৃতিতে বারবার ফিরে আসছে বেগম খালেদা জিয়ার সেই পথ চলা, সেই সংগ্রামের ইতিহাস। আমাদের বুকের মধ্যে, অন্তঃকরণে এক নীরব রক্তক্ষরণ খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়া কেন সেরা হয়েছিলেন? তিনি বারবার ঝুঁকিপূর্ণ সময়ে বিএনপি নামক দলটি, যে দলটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের অস্তিত্ব, সেই দলটিকে তিনি বারবার বাঁচিয়েছেন বাংলাদেশকে, বাঁচিয়েছেন গণতান্ত্রিক আমি বাংলাদেশের মানুষকে। আমি সেই প্রসঙ্গেই কয়েকটি কথা বলে কোন কোন ধাপে বেগম খালেদা জিয়ার কি ভূমিকা অবিস্মরণীয়, তার সামান্য সামান্য একটু অংশ বলে আমি আমার আজকের কথা শেষ করব। মনে আছে 1981 সালের 30শে মে জিয়াউর রহমানের মৃত্যুর পরে 1982 সালের 24শে মার্চ জিয়াউর রহমানের খুনি হিসাবে যাকে যুক্তিসঙ্গত কারণে সন্দেহ করা হয়, সেই এরশাদ শাহী গায়ের জোরে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করলেন তৎকালীন নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে। তারপরে তিনি তার রাজনৈতিক খায়েশ বাস্তবায়নে টার্গেট করলেন বিএনপিকে। বিএনপির মধ্যে এক শ্রেণীর লোভী, এক শ্রেণীর প্রতারক, তঞ্চক, এক শ্রেণীর বিপজ্জনক মানুষকে তিনি হয়তো তার ক্যাপিটাল করতে সক্ষম হয়েছিলেন। বিএনপির অস্তিত্ব যখন সংকটের মুখে, বিচারপতি সাত্তার যখন গুরুতর অসুস্থ, বিএনপিকে নিয়ে নানা খেলা, আমি নামগুলো বলছি না, সেই সময় দলের প্রয়োজনে, তরুণদের চাহিদার প্রেক্ষিতে দলের হাল ধরলেন বেগম খালেদা জিয়া। 7 দলীয় জোট গঠন করলেন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করলেন, আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করে আন্দোলন পরিচালনা করলেন। 86 সালে শেখ হাসিনা
চট্টগ্রাম লালদিঘি ময়দানে ঘোষণা করলেন এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। এটি 19 মার্চ 1986 সাল। 21 মার্চ তিনি ঢাকায় ফিরে এরশাদের সঙ্গে রাতের আধারে যোগসাজশে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন। বিএনপিকে ল্যাং বেড়ে মাঠে ফেলে দেওয়ার এটি একটি এরশাদ এবং হাসিনার যৌথ অপকৌশল। সে সময় এই যে ইসলামের নামে যারা রাজনীতি করেন সেই জামাত ইসলামী শেখ হাসিনার সঙ্গী হয়েছিলেন, তারাও নির্বাচনে অংশগ্রহণ করলেন। এরশাদের শাসনকে বৈধতা দেওয়ার একটি ছক, সেই ছকে পা দিলেন হাসিনা, বামপন্থী কয়েকটি রাজনৈতিক দল এবং জামাত ইসলামী। বেগম জিয়া তারা আপোষহীন দৃঢ়চেতা মনোভাব নিয়ে রুখে দাঁড়ালেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন না। নির্বাচনকে প্রতিহত করার জন্য তার রাজনৈতিক দল এবং 7 দলীয় জোটকে নিয়ে তিনি তীব্র ঝাঁঝালো অবস্থান নিলেন। 1988 সালে এরশাদ সেই সংসদকে ভেঙে দিতে বাধ্য হলেন। আবার একটি ছলচাতুরিপূর্ণ সংসদ তিনি গঠন করলেন। এর মধ্যে অনেক পথ পরিক্রমা হয়েছে। 1990 সালের 10 অক্টোবর উল্লাপাড়ার ছাত্র দলের কৃতি সন্তান জেহাদ তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন আন্দোলনের মুখে। তার লাশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হলো। তৎকালীন ডাকসু ছাত্র দলের নেতৃত্ব জেহাদের লাশকে নিয়ে তারা খালেদা জিয়া এবং হাসিনা উভয়ের সঙ্গেই টেলিফোনে কথা বললেন। হাসিনা কথা দিয়েও এলেন না, খালেদা জিয়া তিনি এলেন এবং সকল ছাত্রদেরকে তিনি বললেন তোমরা এক হও। সেদিন ছাত্রলীগের সভাপতি, আজকে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, তিনি জেহাদের লাশ ছুঁয়ে শপথ নিলেন যে এরশাদের পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরবেন না। তিনি শেখ হাসিনার কাছে বিশ্বাসঘাতক চিহ্নিত হলেন। খালেদা জিয়ার এই আহ্বানে তিনি সাড়া দিলেন। সমস্ত ছাত্ররা সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে অল্প কিছুদিনের মধ্যেই ডিসেম্বরের 4, 1990 এরশাদকে পতনে বাধ্য করলেন। এই যে এরশাদের শাসনামলের দুটি টার্নিং পয়েন্ট, 86 নির্বাচন যদি সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণ করাতে পারত এরশাদ, তাহলে এরশাদের শাসন এটি বৈধতা পেত, এই সংসদ বৈধতা পেত। বেগম জিয়ার আপোষহীন মনোভাবের কারণে সেই সংসদ দেশে বিদেশে বৈধতা পায়নি। 90-এ জিহাদের লাশকে নিয়ে শপথ গ্রহণ, এটি বেগম জিয়ার অনুপ্রেরণায় হয়েছিল, যার কারণে সেদিন ছাত্রদের প্রবল আন্দোলনে জনগণের অংশগ্রহণে এরশাদকে আমরা ফেলে দিতে সক্ষম হয়েছিলাম। ফলে ইতিহাসে এই দুইটি মাইল ফলকে একমাত্র অবিস্মরণের নেত্রী বেগম খালেদা জিয়া। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন। বেগম খালেদা জিয়া আজকে হাসিনা যে পথে আন্দোলন দমন করতেন সেই পথে তিনি যাননি। তিনি রক্তপাত বাড়াতে চাননি। তিনি একটি নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচন নিয়ে অনেকে বিতর্ক করে, কিন্তু ওই নির্বাচনটি এতটাই অপরিহার্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েমের জন্য আর কোনো বিকল্প ছিল না। ফলে বিতর্কিত একটি নির্বাচনের দায় তিনি কাঁধে নিয়ে হলেও একটি নির্বাচন, একটি সংসদ গঠন করে তিনি সেদিন সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই বিল পাশ করে দেশের নির্বাচনী ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়ার এই ভূমিকাও স্বর্ণাক্ষরে লিখিত থাকবে নিশ্চয়ই। 96 সালে নির্বাচনের প্রাক্কালে একটি সামরিক কু হওয়ার অপচেষ্টা করেছিল জেনারেল নাসিম। বেগম খালেদা জিয়া এবং তার অন্যান্য সহকর্মীদের দৃঢ়তায় সেই সামরিক কু ব্যর্থ হয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, না হলে আমাদেরকে আরেকটি সামরিক শাসন দেখতে হতো। এ দফায়ও বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র থেকে তিনি বাঁচিয়েছিলেন এবং তিনি নির্বাচিত হতে পারেননি, নির্বাচিত হয়েছিল 96 সালে শেখ হাসিনা। তারপরেও গণতন্ত্রের এই অভিযাত্রায় তার এই ভূমিকা অবিস্মরণীয়। 2007 সালে 111 আর্মি ব্যাক তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, -2 ফর্মুলা, একজন মাইনাস হয়ে গেলেন, -1 হয়ে গেল শেখ হাসিনা, তিনি বিদেশে চলে গেলেন। বেগম খালেদা জিয়ার 2 সন্তানকে নির্মম নির্যাতন করা হলো। তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে দেওয়া হলো। কোকোকে আক্রান্ত করা হলো। 2 সন্তানকে নিয়ে বিদেশে চলে যাবেন, রাজনীতি করবেন না, এই শর্ত দেওয়া হলো সামরিক বাহিনীর পক্ষ থেকে। বেগম খালেদা জিয়া সেদিন মাইনাস হতে রাজি হননি। শেখ হাসিনা আপোষ করে মাইনাস হয়ে বিদেশে চলে গিয়েছিলেন। আমরা দেখেছি বিমান রেডি, সাংবাদিকরা তিনি বিদেশ চলে যাবেন এই সংবাদ কভার করার জন্য রাতভর এয়ারপোর্টে পাহারা দিয়েছেন।
বেগম খালেদা জিয়াকে তার দুই সন্তানের নির্মম নির্যাতনের ভিডিও দেখানো হলো, মাতৃ হৃদয়ে হাহাকার তৈরি করার চেষ্টা করা হলো। বেগম খালেদা জিয়া বললেন, তোমরা আমার এই দুই সন্তানকে মেরে ফেলতে পারো, কিন্তু এই দুই সন্তানের জীবনের জন্য আমি আমার কোটি সন্তানের চোখে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। দিস ইজ বেগম খালেদা জিয়া। তিনি সেদিন দেশের বাইরে যাননি তার এই আপসীন দৃঢ়তার কারণেই 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সরকার, বিদেশি মদতপুষ্ট সরকার, আধিপত্যবাদের দোসর সেই সরকার বাংলাদেশে একটি নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। সেই নির্বাচনেও বেনিফিটেড হয়েছিলেন আপোষ করে শেখ হাসিনা। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন, গণতন্ত্রহীনতার থেকে কম গণতন্ত্র ভালো। তিনি সংসদে মাত্র 29টি সিটের মালিক হওয়ার দাবিদার বিএনপি নয়, বেগম খালেদা জিয়া নয়। তারপরেও তিনি শপথ গ্রহণ করে বিরোধী দলের আসনে বসেছিলেন যে গণতান্ত্রিক অভিযাত্রাটা চলমান থাকুক, গণতন্ত্র যেন বিঘ্নিত না হয়। তিনি সেই পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি বসেছিলেন। তারপরে তাকে অনেকবার আপোষ করার প্রস্তাব দেওয়া হয়েছে, বিদেশি মধ্যস্থতায়, দেশি মধ্যস্থতায়, যে আপনি এই কয়টা সিট নিয়ে থাকুন, আপনার রাজনৈতিক দল থাকুক, আপনি কোনো হেনস্থার শিকার হবেন না, আপনার সন্তান দেশে ফিরে আসতে পারবে। কিন্তু বেগম জিয়া আপোষ করেন নাই। তিনি লন্ডনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আপনাদের সম্ভবত মনে আছে, এটি 2017 সালে সম্ভবত। তিনি বিদেশ থেকে যেতে পারতেন, তিনি দেশে এসে বললেন না আমি মামলা ফেস করব, তিনি দেশে এসেছিলেন। 2018 সালের আগে তিনি বুঝতে পেরেছিলেন, 2018 সালে তিনি জেলে যাওয়ার আগে তিনি একটি সভা করে বলে গিয়েছিলেন যে আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি, তোমরা দেশের মানুষের পাশে থাকবা, তোমরা গণতন্ত্রের লড়াইয়ে পিছপা হবা না। তিনি বুঝেছিলেন যে শেখ হাসিনা তাকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে পাঠাতে যাচ্ছে। তিনি তো সেদিন ইচ্ছা করলে দেশের বাইরে থাকতে পারতেন, চলে যেতে পারতেন, নিজে এবং তার পুত্রের জীবন, তার পরিবারের সদস্যদের জীবন তিনি নির্বিঘ্ন করতে পারতেন, সুখী করতে পারতেন, স্বাচ্ছন্দ্যময় করতে পারতেন। কিন্তু তিনি ফিরে এসে সেই আদেশিত আদালতের কাছে তিনি তার নিজেকে হাজিরা দিলেন এবং তিনি এই প্রচারণামূলক মামলায় সাজা ভোগ করতে তিনি জেলে গেলেন দৃঢ়তার সঙ্গে। সেদিন যদি তিনি দেশে না ফিরতেন, ভারতীয় আধিপত্যবাদের দোসর এই সরকার বাংলাদেশে তারা যেমন 2041 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নই হয়তো বাস্তবায়ন হতো। বাংলাদেশ হতো একটি অন্য রাষ্ট্রের করদ রাজ্য, অথবা তাদের একটি রাজ্য, অথবা তাদের পদলেহী একটি নির্বিষ নিবীর্য শুধুমাত্র একটি রাষ্ট্রের কাঠামো। রাষ্ট্রের অন্তর্নিহিত সকল শক্তি নিঃশেষ করে ফেলতো সেই আধিপত্যবাদী শক্তি আর তার দোসর আওয়ামী লীগ। কিন্তু বেগম খালেদা জিয়ার এই জেলে উপস্থিতিও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থাকে অব্যাহত রাখার অনুপ্রেরণা জুগিয়েছিল। 24-এর আন্দোলনে যে তরুণরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে, তারা বেগম খালেদা জিয়ার অসুস্থের সময় নির্দ্বিধায় স্বীকার করেছে বেগম খালেদা জিয়াই ছিলেন তাদের এই আপসীন জীবন বাজি রেখে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। সেটি 21শে নভেম্বর সেনাকুঞ্জের যে অনুষ্ঠান, সেখানে অনেকেই এভাবে এই মত প্রকাশ করেছিলেন। বেগম খালেদা জিয়া জেলখানায় তিনি অপচিকিৎসার শিকার হয়েছিলেন, এটি নিঃসন্দেহে বলা যায়। অনেকেই বলেন তাকে স্লো পয়জনিং করা হয়েছে। তিনি বিনা চিকিৎসায় বারবার ডাক্তাররা প্রেসক্রাইব করার পরে, সাজেস্ট করার পরেও তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। সেই অর্থে আজকে ডক্টর আসিফ নজরুল তিনি একটি ব্রিফিংয়ে বলছিলেন, বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না। মৃত্যু আল্লাহর ফয়সালা, আমরা বিশ্বাস করি। আল্লাহ তার বান্দা বান্দিদিকে তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ে যাবেন, এটি সঠিক। কিন্তু আমরা প্রত্যাশার জায়গা থেকে এমন ভাবতেই পারি, যদি বেগম খালেদা জিয়া সঠিক সময় সঠিক চিকিৎসা পেতেন, হয়তো আরো কিছুদিন, আরো বেশ কিছুদিন আমরা তার সেবা পেতাম, আমরা তার মাতৃস্নেহ পেতাম, আমাদের মা জীবিত আছে, এই শক্তিকে আমরা অনুপ্রেরণা হিসাবে বিবেচনা করে এই রাষ্ট্রকে গঠন করার আরো বেশি উদ্যোগী হতে পারতাম। তার শূন্যতা এটি আমাদেরকে ভোগাবে দীর্ঘকাল, এটি আমরা বলতেই পারি। সবচেয়ে আশ্চর্যের কথা, হয়তো নির্মম পরিহাসও বটে, আমি আমার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি, খুনির শোকবার্তা, অন্তর্নিহিত উপহাসের বাণী। আমি যদি এভাবে বলি তাহলে কি আমাকে অবিবেচক বলবেন?
আমি এই খুনির বাণীটি পড়ে শোনাতে রাজি না, তবে ছবিটি সংযুক্ত করলাম। এই শোকবার্তার মধ্যে সমবেদনার ভাষা আছে, সেটি পোশাকি ভাষা। এই শোকবার্তার মধ্যে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী এভাবেই বিবেচনা করবেন যে নিজের হাতে মারতে না পারার আফসোস তিনি ব্যক্ত করছেন কিনা। বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া নিশ্চয়ই আল্লাহর ফয়সালায়, রিপিট। তারপরও আমাদের এই আক্ষেপ, এই মনোবেদনা, এই মনোকষ্ট, ওই মনের মধ্যে দ্রোহের আগুন দীর্ঘদিন জ্বলবে যে বেগম খালেদা জিয়াকে খুন করা হয়েছে এবং এই খুনি হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে, রাষ্ট্র কাঠামো বিনির্মাণে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে বেগম খালেদা জিয়া আজীবন বাতিঘর হয়ে থাকবেন। আমরা ওই দূরের বাতির আলো দেখে আগামী দিনে আমাদের পথ চলব সঠিকভাবে, নির্মমভাবে, নির্লোভভাবে, জাতীয়তাবাদী চেতনা নিয়ে, দেশপ্রেমিক চেতনা নিয়ে, বাংলাদেশ রাষ্ট্রের কল্যাণের স্বার্থে নিজেদের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা নিবিষ্ট মনে এই দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। এই শপথ যদি আমরা গ্রহণ করতে পারি এবং এই শপথ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত অর্থেই আমাদের শ্রদ্ধা নিবেদন করা হবে, অন্যথায় নয়। আমাদের মা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার বিশ্বাসঘাতক সন্তান না হই। আজকে এটুকুই। আবার হয়তো অন্য কোনো কথা নিয়ে আপনাদের সামনে আসব। আল্লাহ, আপনি আমাদের মাকে ক্ষমা করে দিন। জগতে বিচরণে নিশ্চয়ই তার ভুল হয়েছে, আপনি অসন্তুষ্ট হয়েছেন, তাকে আপনি ক্ষমা করে দিন, তাকে আপনি জান্নাতবাসী করুন। আমিন।